প্রোনাউন রেফারেন্স। এইচএসসি স্টুডেন্টদের অনেকেই এই বিষয়টি নিয়ে একটু আতঙ্কে থাকে, কারণ হচ্ছে এটি সম্পূর্ণ নতুন একটি গ্রামার। তবে এটি অন্যান্য গ্রামারের তুলনায় কম্পারেটিভলি অনেকটা সহজ। যাদের প্রোনাউন সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা কিন্তু খুব সহজেই অল্প কিছু টেকনিক জানা থাকলেই এই বিষয়টিতে খুব ভালো একটি স্কোর করতে পারে। তো সেই টেকনিকগুলো কি কি সেগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রোনাউন রেফারেন্স সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে প্রোনাউন কি। A word that is used instead of a noun is called a pronoun. অর্থাৎ একটি ওয়ার্ড যেটি নাউনের পরিবর্তে বসে সেটি হচ্ছে প্রোনাউন। তো এই বিষয়টি আমরা মোটামুটি সবাই জানি, এইচএসসি লেভেলের স্টুডেন্টরা। এখন আমাদের জানার বিষয় হচ্ছে প্রোনাউন রেফারেন্স আসলে কি। When a pronoun clearly refers to the noun or antecedent it is replacing, it is called pronoun reference. একটু সহজ করে যদি বলি, যখন একটি প্রোনাউন তার নাউনটিকে ক্লিয়ারলি রেফার করে, অর্থাৎ আমরা জানি প্রতিটি প্রোনাউন কোনো না কোনো নাউনের পরিবর্তে বসে। যদি কোনো একটি প্রোনাউন যেই নাউনটির পরিবর্তে বসছে সেটিকে যদি ক্লিয়ারলি রেফার করতে পারে, অর্থাৎ সঠিকভাবে যদি বোঝাতে পারে, তখনই আমরা সেটাকে প্রোনাউন রেফারেন্স বলি। এখানে একটি ওয়ার্ড দেওয়া আছে অ্যান্টিসিডেন্ট। এই ওয়ার্ডটি আমাদের পরবর্তীতে খুবই দরকার হবে, সেজন্য এটি এখানে ব্র্যাকেটে লেখা হয়েছে। অর্থাৎ একটি প্রোনাউন যেই নাউনটিকে রেফার করে সেটিকেই অ্যান্টিসিডেন্ট বলে। এখন আমরা দেখি আমাদের যে মেইন ফোকাস সেটি হচ্ছে পরীক্ষায় প্রোনাউন রেফারেন্স কিভাবে আসে। এখানে ঢাকা বোর্ড 2019-এর একটি প্রশ্ন দেওয়া আছে। তো এই হচ্ছে টেক্সট। এই ধরনের একটি টেক্সট সাধারণত পরীক্ষায় আসে। এটা হচ্ছে অটিজম নিয়ে একটা টেক্সট। অটিজম আমরা জানি এটা একটা মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক ব্যাধি, শারীরিক বা মানসিক ব্যাধি। তো এই ধরনের অটিজম নিয়ে একটা প্যাসেজ, এখানে সম্পূর্ণ প্যাসেজ দেওয়া আছে। এখানে প্রোনাউনগুলো এখানে রেড কালার করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি হু, ইট, দেয়ার, এরকম বেশ কয়েকটি প্রোনাউন আছে। এই প্যাসেজে আমরা কাউন্ট করলে দেখবো যে টোটাল প্যাসেজে 9টি প্রোনাউন দেওয়া আছে। এই 9টি প্রোনাউনের মধ্যে যে কোনো 5টি প্রোনাউন আমাদের চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে? কারণ হচ্ছে 5টি প্রোনাউনে কোনো না কোনো ধরনের ভুল আছে। সেই ভুলটা কি ধরনের? সাধারণত এখানে 2 ধরনের ভুল থাকে। এক হচ্ছে টোটালি রং একটা প্রোনাউন ইউজ করা হয়। যদি কোথাও আমরা দেখি রং প্রোনাউন ইউজ করা হয়েছে, তার পরিবর্তে সঠিক প্রোনাউনটি আমাদের ইউজ করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে আনক্লিয়ার প্রোনাউন দেওয়া আছে, অর্থাৎ প্রোনাউন আছে কিন্তু সেটা নাউনটাকে ক্লিয়ারলি রেফার করছে না। বা আগের স্লাইডে আমরা যেটা দেখেছিলাম অ্যান্টিসিডেন্টটাকে সঠিকভাবে রেফার করছে না। তো এই 2টা প্রবলেম সাধারণত এই প্রোনাউনগুলোর মধ্যে থাকবে। 9টার মধ্যে 5টা প্রোনাউনে এই ধরনের প্রবলেম থাকবে, বাকি 4টা কিন্তু ঠিক থাকবে, সেগুলো আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। এখন আমরা রুলসগুলোতে চলে যাই। টু কি পয়েন্টস টু রিমেম্বার, অর্থাৎ 2টা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 2টা পয়েন্ট আসলে ঠিকমতো বুঝতে পারলে আমাদের প্রোনাউন রেফারেন্স সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। প্রথম পয়েন্টটা হচ্ছে রং প্রোনাউন, যেটা বলছিলাম যে কিছু কিছু জায়গায় রং প্রোনাউন দেয়া আছে। যদি এরকম রং প্রোনাউন আমরা পাই তাহলে আমাদের কাজ কি হবে? রিপ্লেস উইথ কারেক্ট প্রোনাউন, অর্থাৎ রং প্রোনাউনটার পরিবর্তে আমরা কারেক্ট প্রোনাউন ব্যবহার করব, এটাই হচ্ছে আমাদের কাজ। তো রং প্রোনাউন কিভাবে দেয়া থাকে আমরা একটু দেখার চেষ্টা করি। আগের স্লাইডে আমরা যে প্যাসেজটা দেখেছিলাম সেই প্যাসেজটাই যদি আমরা এখানে দেখি, প্রথম লাইনটা ছিল অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার। অটিজম হচ্ছে একটা শারীরিক ডিসঅর্ডার বা ব্যাধি অফ দ্য ব্রেইন, ব্রেইনের একটা ব্যাধি বা ব্রেইনের একটা ডিসঅর্ডার। হু কজেস, যে যার কারণে বা যে ঘটায় আ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি, অর্থাৎ পুরো জীবনব্যাপী একটা ডিসএবিলিটি তৈরি করে, অর্থাৎ তার কোনো ডেভেলপমেন্ট হয় না। তার মানে হচ্ছে অটিজম হচ্ছে এরকম একটা ডিজিজ, ব্রেইনের একটা ডিজিজ, যেটার কারণে কারো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি হয়, অর্থাৎ কারো মানসিক বিকাশ সঠিকভাবে হয় না, সেটাই হচ্ছে অটিজম।
এখন কথা হচ্ছে আমাদের যে প্রোনাউনটা এখানে দেওয়া আছে হু, এই প্রোনাউনটা ঠিক আছে কিনা। এই প্রোনাউনটা কিন্তু আসলে ঠিক নেই, এটা হচ্ছে রং প্রোনাউন। কেন রং প্রোনাউন, কিভাবে আমরা বুঝবো যে এটা রং প্রোনাউন? এই হু যে প্রোনাউনটা, এটা আসলে কার পরিবর্তে বসছে? এই প্রোনাউনটা বসতেছে হচ্ছে অটিজমের পরিবর্তে। কারণ অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন। অটিজম হচ্ছে ব্রেনের একটা ফিজিক্যাল ডিসঅর্ডার বা ব্রেনের একটা ডিজিজ। হু কজেস, যার কারণে হয় বা যে ঘটায়। তাহলে হু দিয়ে সাধারণত আমরা জানি কোনো ব্যক্তির পরিবর্তে হু বসে। এখানে অটিজম হচ্ছে একটা ডিজিজের নাম, সুতরাং অটিজমের পরিবর্তে কিন্তু হু বসতে পারে না। তার মানে যে কোনো ডিজিজের পরিবর্তে হু বসতে পারে না। ডিজিজের পরিবর্তে সাধারণত দ্যাট অথবা হুইচ বসে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা ঠিক করে লিখি তাহলে কি হবে? তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াবে, অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন দ্যাট অর হুইচ কজেস আ লাইফলং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। তার মানে হু এর পরিবর্তে আমাদের এখানে লিখতে হবে দ্যাট অথবা হুইচ। সো ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের রং প্রোনাউন যদি থাকে সেটাকে কারেক্ট প্রোনাউন দিয়ে রিপ্লেস করা কিন্তু আসলে খুব কঠিন কোনো কাজ নয়। তো একটি প্যাসেজে যে 5টি ভুল থাকে তার মধ্যে সাধারণত 2টি বা 3টি এরকম রং প্রোনাউন থাকে, আর বাকিগুলো হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন থাকে। তো রং প্রোনাউন থাকলে আই থিঙ্ক যে তোমরা খুব সহজেই কারেক্ট প্রোনাউন দিয়ে সেটাকে রিপ্লেস করতে পারবে। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সেটা ছিল আনক্লিয়ার প্রোনাউন, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আনক্লিয়ার প্রোনাউন দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমাদের কাজ কি হবে? সেক্ষেত্রে মেক ইট ক্লিয়ার, আমাদের কাজ হচ্ছে সেটাকে ক্লিয়ার করতে হবে। তো এই বিষয়টা সাধারণত দুইটা ভাবে ঘটতে পারে। সেগুলো কি কি? প্রথমত, অ্যাবসেন্স অফ অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ কিছু কিছু জায়গায় আমরা দেখব অ্যাবসেন্স অফ অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট দেয়া নেই। তার মানে হচ্ছে নাউন দেয়া নেই, পরপর শুধু প্রোনাউনই লেখা আছে। যদি পরপর আমরা বারবার প্রোনাউন ইউজ করি, কোন নাউনকে রেফার করছে সেই নাউনটাই যদি না থাকে তাহলে কিন্তু সেন্টেন্স ক্লিয়ার হবে না। তার মানে এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে নাউনের হেল্প নিতে হবে, বারবার আমরা প্রোনাউন ব্যবহার করতে পারবো না। আর আরেকটা প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে ডাবল অ্যান্টিসিডেন্ট। ডাবল অ্যান্টিসিডেন্টটা হচ্ছে আমরা দেখব যে অনেক সময় প্রোনাউন আছে একটা কিন্তু নাউন আছে একাধিক, অর্থাৎ ডাবল, একটার বেশি নাউন আছে কিন্তু প্রোনাউন আছে একটা। এই ধরনের প্রবলেমও আমরা মাঝে মাঝে পেতে পারি। তো এবার একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। প্রথম যেটা আমরা বলেছিলাম অ্যাবসেন্স অফ অ্যান্টিসিডেন্ট, এই বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। একটু আগে আমরা যে প্যাসেজটা দেখেছিলাম, অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হু কজেস আ লাইফলং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। Unfortunately, a number of boys and girls become victim of it after their birth. আমরা যদি সেকেন্ড সেন্টেন্সটা খেয়াল করি, আনফরচুনেটলি আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট আফটার দেয়ার বার্থ। এই সেন্টেন্সে দুইটা প্রোনাউন আছে, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে দেয়ার। যদি আমরা দেয়ারের কথা চিন্তা করি, দেয়ার কিসের পরিবর্তে বসছে? দেয়ার বসছে আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস এর পরিবর্তে, অর্থাৎ বয়েজ অ্যান্ড গার্লস এর পরিবর্তে দেয়ার বসছে। তার মানে দেয়ারের একটা অ্যান্টিসিডেন্ট এই সেন্টেন্সে আছে, কিন্তু ইট কিসের পরিবর্তে বসছে? ইট এর অ্যান্টিসিডেন্ট কি? ইট এর কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট এই সেন্টেন্সে নেই। কারণ হচ্ছে ইট দ্বারা মূলত রেফার করছে অটিজমকে, যার অ্যান্টিসিডেন্ট হচ্ছে আগের সেন্টেন্সে দেয়া। তার মানে এই সেন্টেন্সে কিন্তু ইট এর কোনো অ্যান্টিসিডেন্ট দেয়া নেই। তার মানে এটাই হচ্ছে অ্যাবসেন্স অফ অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ সেন্টেন্সে প্রোনাউন আছে কিন্তু অ্যান্টিসিডেন্ট নেই। তার মানে এই প্রোনাউনটা কিন্তু আনক্লিয়ার হয়ে গেল। এই প্রোনাউনটা কার পরিবর্তে বসছে তার সঠিক নাউন এই সেন্টেন্সে দেয়া নেই। তার মানে আমাদের এখানে প্রোনাউন ব্যবহার করলে হবে না, এখানে ইট এর পরিবর্তে আমাদের নাউন ব্যবহার করতে হবে। তো আমরা যেহেতু বুঝতে পারতেছি যে ইট আসলে অটিজমের পরিবর্তে বসছে, তার মানে ইট এর পরিবর্তে আমাদের এখানে অটিজম শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা সঠিকভাবে লিখতে যাই তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াবে, আনফরচুনেটলি a number of boys and girls become victim of autism after their birth. অর্থাৎ দুর্ভাগ্যবশত a number of boys and girls মানে অনেক ছেলে মেয়ে become victim of autism, অটিজমের শিকার হয় after their birth, তাদের জন্মের পর।
তো আশা করি এই বিষয়টি সবাই বুঝতে পেরেছ। এই ধরনের অনেক সেন্টেন্সেই অ্যাবসেন্স অফ অ্যান্টিসিডেন্ট অর্থাৎ অ্যান্টিসিডেন্ট নাই থাকতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে প্রোনাউনের পরিবর্তে নাউন ব্যবহার করতে হবে। এবার আমরা পরের পয়েন্টটিতে চলে যাচ্ছি, যে পয়েন্টটি ছিল ডাবল অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব অ্যান্টিসিডেন্ট আছে ডাবল, অর্থাৎ প্রোনাউন একটি কিন্তু নাউন একাধিক। সেক্ষেত্রে ওই প্রোনাউনটি কোন নাউনের পরিবর্তে বসছে সেটা কিন্তু অনেক সময় ক্লিয়ারলি বোঝা যায় না। যেমন আমরা যদি এই সেন্টেন্সটি খেয়াল করি, এটি হচ্ছে চিটাগাং বোর্ড 2017-তে এই প্রশ্নটি এসেছিল, তারই দুইটা সেন্টেন্স এখানে লেখা হয়েছে। প্রথম সেন্টেন্সটা আমরা একটু খেয়াল করি, আ রিচ ম্যান ওয়েন্ট টু এ ফার্মার উইথ 1000 টাকা ইন আ ব্যাগ। অর্থাৎ একটা রিচ ম্যান, একজন ধনী ব্যক্তি, তিনি একজন ফার্মারের কাছে গেলেন, কৃষকের কাছে গেলেন, উইথ 1000 টাকা ইন এ ব্যাগ, একটি ব্যাগে 1000 টাকা নিয়ে গেলেন। তো এখানে পার্সন হচ্ছে দুইজন, একজন হচ্ছে রিচ ম্যান আর একজন হচ্ছে ফার্মার। রিচ ম্যান গিয়েছেন ফার্মারের কাছে। ওকে, এবার আমরা সেকেন্ড সেন্টেন্সটি খেয়াল করি, হি সেড টু হিম, তিনি তাকে বললেন। এখন যদি আমরা হিতে এসেই যদি থেমে যাই, তিনি তাকে বললেন, কে কাকে বললেন, এই হি আসলে কার পরিবর্তে বসছে? এখানে প্রোনাউন হচ্ছে একটি কিন্তু নাউন কিন্তু দুইটি, এক হচ্ছে রিচম্যান আর এক হচ্ছে ফার্মার। তো যেহেতু দুইজনেই মেল, দুইজনের পরিবর্তেই হি বসতে পারে, সেজন্য এই বিষয়টি আমাদের ক্লিয়ার করে বলতে হবে, এই হি বলতে আমি কাকে বোঝাচ্ছি, রিচম্যানকে বোঝাচ্ছি নাকি ফার্মারকে বোঝাচ্ছি। আবার এই হিম বলতেও দুজনকেই বোঝাতে পারে, যেহেতু দুইজনই মেল, সুতরাং দুইজনের পরিবর্তেই কিন্তু হিম বসতে পারে। সুতরাং এক্ষেত্রেও আমার ক্লিয়ার করতে হবে হিম দিয়ে আমি কি ফার্মারকে বোঝাচ্ছি নাকি রিচম্যানকে বোঝাচ্ছি। তার মানে এই সেন্টেন্সটিতে প্রোনাউনের পরিবর্তে আমার দুটি জায়গাতেই নাউন ব্যবহার করতে হবে। তাহলে এই সেন্টেন্সটিকে যদি আমরা সঠিকভাবে লিখি, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটি দাঁড়াবে এরকম, দ্য রিচ ম্যান সেড টু দ্য ফার্মার। রিচ ম্যান ফার্মারকে বললেন, লুক মাই ফ্রেন্ড, আই হ্যাভ বট 1000 টাকা ফর ইউ। আমি তোমার জন্য 1000 টাকা নিয়ে আসছি। তার মানে কে কাকে বললেন? রিচ ম্যান ফার্মারকে বললেন। তার মানে এই যে প্রথম হি এর পরিবর্তে বসছে রিচ ম্যান, আর পরে যে হিমের পরিবর্তে বসছে দ্য ফার্মার। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ যে তোমরা ডাবল অ্যান্টিসিডেন্ট এর যে বিষয়টি, এই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তো আমাদের আজকের আলোচনা মূলত এই পর্যন্তই। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকো, তাহলে প্রোনাউন রেফারেন্সের সবগুলো ট্রিক্স কিন্তু আমাদের জানা হয়ে গেল। এখন শুধু বাকি থাকবে প্র্যাকটিস। আমরা যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি আমাদের কাছে এই বিষয়গুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে। তাই আমাদের পরবর্তী ভিডিওতে আমরা বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান।